হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বেনারসে দুদিন থাকার পরে এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে অযোধ্যা। তো ভোর 5টার সময় হোটেল চেক আউট করে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ডে আমাদের বাস ছিল, কিন্তু আমাদের বাসে যাওয়ার কোনো উদ্দেশ্যই ছিল না। আমাদের থার্ড এসি ট্রেনের টিকিট ছিল বানারস থেকে অযোধ্যা যাওয়ার জন্য, কিন্তু আমাদের ট্রেনটা 12 ঘন্টা লেটে ছিল। তাই আমরা তার আগের দিন রাতে এসি একটা বাস বুক করেছিলাম। তো পরের দিন সকালে আমরা সময় মতো আমাদের সেই বাস স্ট্যান্ডে পৌঁছে যাই, যেখান থেকে আমাদের এসি বাস ছাড়বে। কিন্তু ওখানে যাওয়ার আধ ঘন্টা পরে আমরা জানতে পারি যে ওই বাসে প্যাসেঞ্জার পুরোপুরি ফুলফিল হয়নি, তো সেই জন্য বাসটা ক্যান্সেল করে দিয়েছে। তারপরে আমরা তাড়াহুড়ো করে ঠিক করলাম যে বাস স্ট্যান্ড থেকে, বানারসের বাস স্ট্যান্ড থেকে যে লোকাল বাসগুলো ছাড়ে অযোধ্যা যায়, তো তাতেই আমরা যাব। ঠিক আছে, তো বাসটা অযোধ্যা যেতে আমাদের সেই বাসটা সময় লাগিয়েছিল 4.5 ঘন্টা। বাসটা মাঝখানে দাঁড়িয়েছিল লাঞ্চ করার জন্য সৈনিক ধাবাতে। তো সেখান থেকে আমরা ভেজ থালি খেয়েছিলাম, যেটার প্রাইস ছিল 120 টাকা করে। খেতে এতটাও ভালো ছিল না, একদমই ভালো ছিল না। আমাদের তার থেকে ভালো ওয়েস্ট বেঙ্গলে খাওয়ার দাওয়ার অনেক ভালো আর অনেক টেস্টি, সে ভেজ থালি হোক আর নন ভেজ থালি হোক। তো ফাইনালি 5 ঘন্টা পরে এরপর আমি পৌঁছে গেলাম অযোধ্যা বিকেল 3টের সময়। এরপরেই বাস থেকে নেমে একটা করলাম টোটোটা হোটেলে পৌঁছে দেবে বলল, 100 টাকা নেবে বলল। হোটেলের নাম ছিল যোগী আবাসন। তো হোটেল থেকে অযোধ্যা ধামের দূরত্ব ছিল 500 মিটার মতো। যেহেতু রাম মন্দির ওপেন হওয়ার 5 দিন পরেই আমরা গেছিলাম রাম মন্দির দর্শন করার জন্য, তাই অত্যধিক ভিড় থাকার কারণে সব রাস্তায় প্রায় বন্ধ ছিল। তাই আমাদের হোটেলের 10 মিনিটের রাস্তায় টোটোওয়ালা সেখানে 1.5 ঘন্টা সময় লাগিয়েছিল আমাদের হোটেল পৌঁছানোর জন্য। আর অনেক চেকপোস্ট ছিল, অনেক সেখানে পুলিশ চেকিং করছিল, সেই জন্য অনেক ভিড় হয়ে গেছিলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালের 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পুজো করেন। মন্দিরটি বর্তমানে নির্মাণাধীন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা তত্ত্বাবধান করা হয়েছে। 2024 সালের 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্বোধন করা হয়। আমাদের 22শে জানুয়ারি যাওয়ার কথা ছিল রাম মন্দির দর্শন করার জন্য, কিন্তু মোদিজি সেদিন যাওয়ার জন্য বারণ করেছিল, কারণ সেদিন একটু অত্যধিক ভিড় হতে পারে, সেই জন্য আমরা যাইনি। আমরা 5 দিন পরে গেছিলাম রাম মন্দির দর্শন করার জন্য। বাস থেকে নেমে টোটো ধরে 1.5 ঘন্টা পর হোটেল পৌঁছেছি ঠিকই, কিন্তু অযোধ্যায় নেমে তার আশেপাশে এত লোকজন আর এত সুন্দর পরিবেশ দেখে একদমই বিরক্তবোধ হয়নি। কখন যে টোটোতে 1.5 ঘন্টা কেটে গেছে তা বোঝাই যায়নি। খুবই ভালো লাগছিল দেখতে, খুব সুন্দর কারুকার্য করা ছিল চারিপাশে। আমাদের যে হোটেল ছিল যোগী আবাসন, ওটার একদিনের ভাড়া ছিল 2500 টাকা। ওখানে শুধু থাকারই ব্যবস্থা আছে, খাওয়ার কোনো ব্যবস্থা নেই। যদি কেউ খেতে চাও তাহলে ওখানে যে ম্যানেজার আছে হোটেলের, তাকে আগে থেকে জানিয়ে রাখতে হবে যে খাবে, তো ওরা তাহলে বাইরে থেকে খাওয়ার তোমাদেরকে এনে দেবে। সেটার জন্য তোমাকে এক্সট্রা টাকা পে করতে হবে। হোটেল রুম খুবই ভালো ছিল, নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর ছিল। ওটা নতুন তৈরি হয়েছিল যতটা সম্ভব জানি। আর এটা হচ্ছে রুমের ভিউ ভেতর থেকে। সব কিছুই আছে, এসি টেসি সব কিছু আছে, কিন্তু ওখানে এত ঠান্ডা ছিল যে ওখানে এসির কোনো প্রয়োজনই হয়নি। আমরা ঠিক করেছিলাম রাম মন্দিরের আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখব। তারপর হোটেলের ম্যানেজার বললেন রাম মন্দির দর্শন করে আসার জন্য 9:30টার মধ্যে, কারণ 9:30টার সময় রাম মন্দির বন্ধ হয়ে যায়। তাই আমরা তাড়াতাড়ি চলে গেলাম রাম মন্দির দর্শন করার জন্য। ফ্রেশ হয়েই তারপরে আমরা বেরিয়ে পড়লাম রাম মন্দির দর্শন করার জন্য। রাম মন্দিরের মূল নকশাটি 1988 সালের আহমেদাবাদের সোমপুরা পরিবার তৈরি করেছিল। সোমপুরার সোমনাথ মন্দির সহ কমপক্ষে 15 প্রজন্ম ধরে সারা বিশ্বে 100টিরও বেশি মন্দির নকশা করেছে। মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা, তাকে তার 2 ছেলে স্থপতি নিখিল সোমপুরা ও আশিস সোমপুরা, যারা নকশায় সাহায্য করে। মূল নকশা পরিবর্তন করে তৈরি একটি নতুন নকশা 2020 সালে সোমপুরার বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করে। মন্দিরটি হবে 235 ফুট চওড়া, 360 ফুট লম্বা ও 161 ফুট উঁচু। একবার সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির। মন্দিরের প্রবেশদ্বারের মাঝখানে 5টি মণ্ডপ আছে। 3টি হলো মণ্ডপ কুডু নৃত্য রং, আর একটি অপর পাশে আছে কীর্তন ও প্রার্থনার জন্য 2টি মণ্ডপ। ভবনটিতে মোট 366টি স্তম্ভ আছে। শিব 10 জন দশাবতার,
64 জন চৌসাত যোগিনী ও দেবী সরস্বতীর 12 জন অবতারকে অন্তর্ভুক্ত করার জন্য প্রতিটি স্তম্ভে 16টি করে মূর্তি আছে। সিঁড়ির প্রস্থ 4.9 মিটার, যেটা 16 ফুট। মন্দিরগুলোর নকশার জন্য নিবেদিত শাস্ত্র অনুযায়ী বিষ্ণুকে উৎসর্গকৃত গর্ভগৃহটি অষ্টভুজাকার হয়েছে। মন্দিরটি 10 একর জমিতে নির্মিত হয়েছে ও 97 একর জমিতে একটি প্রার্থনা হল, একটি বক্তৃতা হল, একটি শিক্ষাগত সুবিধা ও একটি জাদুঘর এবং একটি ক্যাফেটেরিয়ার মতো অন্যান্য সুবিধাসহ একটি কমপ্লেক্সে বিকশিত করা হয়েছে। লারসেন অ্যান্ড ট্রুবো বিনামূল্যে মন্দিরের নকশা ও নির্মাণ তদারকি করার প্রস্তাব দেয় এবং প্রকল্পের ঠিকাদার হয়ে ওঠে। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, ন্যাশনাল জিওফিজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এবং বোম্বে, গুয়াহাটি ও মাদ্রাজ আইআইটি মাটি পরীক্ষা, কংক্রিট তৈরি ও নকশার মতো ক্ষেত্রে সহায়তা করছে। রাজস্থানের বানশি থেকে উত্তোলিত 17,000 ঘনমিটার বেলে পাথর দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এই রাম মন্দির। মন্দির নির্মাণে লোহার কোনো ব্যবহার করা হয়নি এবং পাথরের খণ্ড জোড়া দিতে 10,000 তামার প্লেট ব্যবহার করা হয়েছে এই রাম মন্দিরে। বিষ্ণুর অবতার রামের শিশু রূপ রামলালা বিরাজমান মন্দিরের প্রধান দেবতা। রামলালার পোশাক সেলাই করেন দর্জি ভাগবত প্রসাদ ও শঙ্কর লাল, রামের প্রতিমার চতুর্থ প্রজন্মের দর্জি। রামলালা 1989 সাল থেকে বিতর্কিত স্থান নিয়ে আদালতের মামলায় একজন মামলাকারী ছিলেন। আইন দ্বারা তাকে বিচারবাদী ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়েছিল। তার প্রতিনিধিত্ব করেছিলেন একজন ঊর্ধ্বতন ভিএইচপি নেতা ত্রিলোকীনাথ পাণ্ডে, যিনি রামলালার পরবর্তী মানববন্ধু হিসেবে বিবেচিত হন। মন্দির ট্রাস্টের মতে চূড়ান্ত নকশায় মন্দির চত্বরে সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মাকে উৎসর্গ মন্দির সহ অন্তর্ভুক্ত রয়েছে। 2023 সালের 29 ডিসেম্বর অযোধ্যার রাম মন্দিরের জন্য রামলালার মূর্তি নির্বাচন একটি ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়েছিল। কর্ণাটক ভিত্তিক ভাস্কর অরুণ যোগীরাজ রামের মূর্তি তৈরি করেছিলেন। এটাই হচ্ছে রাম মন্দির ঢোকার ফার্স্ট চেক গেট। তো এখানে চেকিং হওয়ার পরে তারপরে হচ্ছে ভেতরে প্রবেশ করা যায়। কিন্তু হ্যাঁ, ফার্স্ট দিনই শুধুমাত্র মোবাইল অ্যালাউ ছিল, সেকেন্ড দিন থেকে আর মোবাইল অ্যালাউ ছিল না। আর মোবাইল সহ আর যা যা আপনাদের যাবতীয় জিনিসপত্র থাকবে ওটা আপনাদেরকে লকারেই রেখে দিয়ে যেতে হবে। ওখানে গভর্নমেন্ট লকার রয়েছে, গভর্নমেন্ট লকারে আপনাদের সব কিছু জিনিস রেখেই তারপর আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। ঘড়ি, বেল্ট, পার্স, ফোন কোনো কিছুই ওখানে অ্যালাউ নেই, আপনাদেরকে খালি হাতেই মন্দিরে প্রবেশ করতে হবে। লকারে জিনিসপত্র রাখার জন্য সেখানে আপনাকে কোনো টাকা পে করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আপনাদের জিনিসপত্র ওখানে রাখতে পারবেন। আজকে অযোধ্যায় আমাদের ফার্স্ট দিন, আমরা ফার্স্ট দিন রাতেও দর্শন করেছি রাম মন্দির, আর পরের দিন সকালবেলাও আমরা রাম মন্দির দর্শন করেছি। মন্দির দর্শন করার পর মন্দিরেই প্রসাদের ব্যবস্থা ছিল ভক্তদের জন্য। প্রসাদের মধ্যে ছিল নকুলদানা, বাতাসা, লাড্ডু। যেহেতু ভেতরে ফোন অ্যালাউ ছিল না, সেজন্য ভেতরের মন্দির আপনাদেরকে দেখাতে পারলাম না। এটাই হচ্ছে আমার অযোধ্যার ফার্স্ট দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং টু ভ্লগ।